ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে আলোচনা করব মূত্র তৈরির কৌশল নিয়ে। আমি মোহাম্মদ তৈদুল ইসলাম ইমন, এমবিবিএস থার্ড ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। আর আমাকে সহযোগিতা করেছেন ফারিয়া তাসিম সাবা। সো আমরা দেখতেছিলাম যে এইখানে আমাদের হার্ট থেকে একটা আর্টারি বের হয়, যেটাকে বলা হয় আর্চ অফ অ্যাওয়ার্টা। তো সেই অ্যাওয়ার্টা যখন তোমার নিচের দিকে আসে তখন হচ্ছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং অ্যাওয়ার্টা। এবং এই ডিসেন্ডিং অ্যাওয়ার্টা যখন আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বরে প্রবেশ করে তখন সেটাকে বলা হয় হচ্ছে উদরীয় ধমনী বা অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। সেইখান থেকে দুইটা অ্যাওয়ার্টা বা ধমনী বা আর্টারি, মানে দুইটা আর্টারি অ্যাকচুয়ালি আমাদের কিডনিতে চলে যায়। যে এইখান থেকে একটা আর্টারি চলে যায় এই কিডনিতে, আর এইখান থেকে একটা আর্টারি চলে যায় এই কিডনিতে, এবং যেগুলোকে বলা হয় হচ্ছে রেনাল আর্টারি বা রেনাল ধমনী। সো এখানে দেখো এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, সেইখান থেকে রেনাল ধমনী বের হইলো। এই যে এইখানে রেনাল ধমনী আলটিমেটলি আমাদের বৃক্কে প্রবেশ করে, এবং বৃক্কে প্রবেশ করার পরে রেনাল ধমনী অনেকগুলো ব্রাঞ্চে বিভক্ত হয়, অনেক ব্রাঞ্চে বিভক্ত হয়, এবং ব্রাঞ্চগুলো ছোট হইতে হইতে একটা টাইমে সেটা প্রতিটা ন্যাফ্রনের মধ্যে তোমার ঢুকে যায়। সো এই যে প্রতিটা ন্যাফ্রনের দিকে ঢুকার আগের যে পোরশনটা সেটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, যেটা আমরা নেক্সট স্লাইডে একটু দেখে নিব। সো খেয়াল করো এই যে এখানে, সো খেয়াল করো ওইখান থেকে রেনাল আর্টারি বা রেনাল ধমনী যেটা আসতেছিল সেটা হচ্ছে তোমার আসার পরে অ্যাফারেন্ট আর্টারিওল হয়ে গেল। সো আর্টারি মানে হচ্ছে ধমনী, আর্টারি মানে হচ্ছে ধমনী, আর্টারি মানে হচ্ছে ধমনী। সো এই আর্টারিওল যখন বলা হবে আর্টারিওল, আর্টারিওল যে যখন শেষে অল থাকবে তখন সেটা বোঝাবে যে ছোট ধমনী, মানে ধমনীটা অ্যাকচুয়ালি রেনাল আর্টারির ভিতরে ঢুকে, রেনাল আর্টারির ভিতরে ঢোকার পরে অনেক ব্রাঞ্চে বিভক্ত হয়, অনেক ব্রাঞ্চে বিভক্ত হয়। সো সে আস্তে আস্তে কি হতে থাকে, সে আস্তে আস্তে ছোট হইতে থাকে, ছোট হতে থাকে। সো এই যে ছোট যে আর্টারি সেটাকে বলা হবে আর্টারিওল, ঠিক আছে। সো এখানের এই আর্টারিওলটা, যে আর্টারিওলটা আমাদের যে ন্যাফ্রন আছে সেই ন্যাফ্রনের ভিতর ঢুকে বা ন্যাফ্রনের ভিতর প্রবেশ করে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যাফারেন্ট মানে হচ্ছে একটা অঙ্গে সে ঢুকতেছে। এই অ্যাফারেন্ট আর্টারিওল আমাদের ন্যাফ্রনে ঢুকার পরে সে হচ্ছে অনেকগুলা কৈশিক জালিকা বিভক্ত হয়। এদিকে মেইনলি 50 to 60 কৈশিক জালিকা থাকে। সো এই 50 থেকে 60টি কৈশিক জালিকা বিভক্ত হয়, এবং এই কৈশিক জালিকাগুলোকে একত্রে বলা হয় হচ্ছে গ্লুমেরুলাস। তারপর এই কৈশিক জালিকাগুলো কি করে, কৈশিক জালিকাগুলো আবার মিলিত হয়, এবং আবার মিলিত হয়ে তারা হচ্ছে একটা আর্টারিওল ফর্ম করে। এই আর্টারিওলটাকে বলা হয় ইফারেন্ট আর্টারিওল। তাহলে ইফারেন্ট আর্টারিওল মানে যেটা কোনো একটা অঙ্গ থেকে বের হয়ে আসছে। তারপরে এই ইফারেন্ট আর্টারিওল কি করে নিচের দিকে যায়, এবং নিচে আরো সে আর্টারিতে বিভক্ত হয়। এগুলো অ্যাকচুয়ালি আর্টারিতে সে বিভক্ত হইলো, আর্টারিতে বিভক্ত হয়। এবং এই যে এখন সে যে আর্টারিতে বিভক্ত হইলো সেটাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি। সেটাকে কি বলা হয়, পেরিটিউবুলার ক্যাপিলারি। মানে সরি, এটা কি বললাম, ইফারেন্ট আর্টারিওল। ইফারেন্ট আর্টারিওল নিচে নামার পরে আবার কৈশিক জালিকা বিভক্ত হয়, তো সেটাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারি। দেখো মূত্র তৈরির কৌশল শেখার আগে আমাদেরকে এই ন্যাফ্রনের এই ডিটেইলড স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা পড়াচ্ছি। ক্লিয়ার? সো দেখো প্রথমে অ্যাফারেন্ট আর্টারিওল আসে। অ্যাফারেন্ট আর্টারিওল ন্যাফ্রনে ঢোকার পরে সে 50 থেকে 60টি কৈশিক জালিকা বিভক্ত হয় বা ক্যাপিলারিতে বিভক্ত হয়। এইখানের যে ক্যাপিলারি বা কৈশিক জালিকা, সেই কৈশিক জালিকাগুলোকে বলা হয় গ্লুমেরুলাস। গ্লুমেরুলাসের কৈশিক জালিকা বা ক্যাপিলারিগুলো মিলিতভাবে ইফারেন্ট আর্টারিওল ফর্ম করে। ইফারেন্ট আর্টারিওল তারপরে আবার কৈশিক জালিকায় বিভক্ত হয়, যেগুলোকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি বা পেরিটিউবুলার কৈশিক জালিকা। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখন খেয়াল করো, তারপরে এখানে গেল হচ্ছে আমাদের তাহলে গ্লুমেরুলাস। গ্লুমেরুলাসের পরে এই গ্লুমেরুলাসের নিচে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে বুমান্স ক্যাপসুল। এই বুমান্স ক্যাপসুলের দুইটা লেয়ার থাকে। একটা লেয়ার হচ্ছে তোমার এই বাহিরের দিকে, এবং একটা লেয়ার হচ্ছে তোমার ভিতরের দিকে, এই যে খেয়াল করো ভিতরের দিকে, আর আরেকটা লেয়ার হচ্ছে বাহিরের দিকে। সো এই যে বাহিরের দিকে যে লেয়ার, সেই বাহিরের দিকে লেয়ারটাকে বলা হয়েছে তোমার প্যারাইটাল লেয়ার, আর ভিতরের দিকে যে লেয়ার সেই লেয়ারটাকে বলা হয়েছে তোমার ভিসারাল লেয়ার। এবং এই দুইটা লেয়ারেই দেখো এইখানের যে এপিথেলিয়াল সেলগুলো আছে বা এপিথেলিয়াল কোষগুলো আছে, সেই এপিথেলিয়াল কোষগুলা বা সেলগুলো হচ্ছে আয়সাকার এপিথেলিয়াম দ্বারা গঠিত। তো এই জিনিসটা মাথায় রাখবা যে বুমান্স ক্যাপসুল আয়সাকার এপিথেলিয়াম দ্বারা গঠিত, এবং এই এপিথেলিয়ামের দুইটা তোমার লেয়ার থাকে। একটা হচ্ছে ভিতরের দিকে, ভিতরের দিকেরটাকে বলা হয় ভিসারাল লেয়ার, আর একটা হচ্ছে বাহিরের দিকে থাকে, বাহিরের দিকেরটাকে বলা হয় হচ্ছে প্যারাইটাল লেয়ার। তারপরে কি হয়, তারপরে দেখো তাহলে এই ভিসারাল লেয়ার এবং প্যারাইটাল লেয়ারের মধ্যবর্তী একটা ফাঁকা স্থান আছে। সো এই ফাঁকা স্থানটাকে বলা হয় হচ্ছে ক্যাপসুলার স্পেস।
ক্যাপসুলার স্পেস কেন? কারণ এই পুরা স্ট্রাকচারটাকে বলা হয় বোমান্স ক্যাপসুল। পুরা স্ট্রাকচারটাকে কি বলা হয়? বোমান্স ক্যাপসুল। তো এই পুরা স্ট্রাকচারটাকে যদি বোমান্স ক্যাপসুল বলা হয়, তাহলে এইখানের যে স্পেসটা, এখানে যে স্পেস, সেটাকে নর্মালি বোমান্স ক্যাপসুলার স্পেস, বা সংক্ষেপে আমরা বলবো হচ্ছে ক্যাপসুলার স্পেস। সংক্ষেপে আমরা কি বলবো? ক্যাপসুলার স্পেস। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। এখন কি হয় দেখো, এইখান দিয়ে, আচ্ছা আমরা জাস্ট নেক্সট স্লাইডে আমরা এই ডিটেলসটা নিয়ে আলোচনা করবো যে মূত্রতলির প্রথম এবং প্রধান স্টেপটা হচ্ছে যে গ্লুমেরুলার ফিল্ট্রেশন। সো আমরা যেহেতু গ্লুমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল সম্পর্কে ধারণা পাইছি, তাহলে আমরা বাকিটা পারবো। সো খেয়াল করো, এই দিক দিয়ে হচ্ছে আমাদের রক্ত আসে বা প্লাজমা আসে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে। সো অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে আমাদের যে রক্ত বা প্লাজমা আসে, সেই রক্তের তরল উপাদানটাকে তো প্লাজমা বলা হয়, তাই না? সেই প্লাজমা আসার পরে এই দিক দিয়ে মানে ছেকে হচ্ছে তোমার বোমান্স ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়। এবং এই যে একটা জিনিস খেয়াল করো, এখানে গ্লুমেরুলাস এবং এই যে বোমান্স ক্যাপসুলের, গ্লুমেরুলাস এবং বোমান্স ক্যাপসুলের মাঝখানে আরেকটা হচ্ছে তোমার একটা পর্দা আছে। মাঝখানে এই জায়গায় আরেকটা কি আছে? পর্দা আছে, অবস্থান করতেছে। সো এই স্ট্রাকচারগুলো জাস্ট একটু নাম জানা নাও। আর এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল হচ্ছে তোমার কিউবয়েডাল এপিথেলিয়াল সেল দ্বারা গঠিত। দেখো, কিউবয়েডাল এপিথেলিয়াল সেল দ্বারা গঠিত। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়ল। তারপর হচ্ছে কৈশিক জালিকাগুলোকে একত্রে গ্লুমেরুলাস বলা হয়। তারপর ইফারেন্ট আর্টেরিয়ল, রেনাল ধমনী থেকে 50 থেকে 60টা কৈশিক নালিকা বিভক্ত হয়। ভিতরেরটাকে বলা হয় এপিথেলিয়াল ভিসারাল লেয়ার, আর আইসাকার এপিথেলিয়াল দ্বারা গঠিত। আর হচ্ছে তোমার এই যে এইখানে দেখো, ভিসারাল লেয়ারের নিচে এখানে পায়ের মতো কিছু সেল থাকে। দেখো, পায়ের মতো। সো পা মানে হচ্ছে পদ বা পোডোসাইট, কোষ মানে হচ্ছে সাইট। সো সেগুলোকে বলা হয় পোডোসাইট সেল। এটা হচ্ছে ভিসারাল সেলের মাঝে। খেয়াল করো, এই মাঝে মাঝে, এই আইসাকার এপিথেলিয়ালগুলোর মাঝে মাঝে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে পোডোসাইট সেল থাকে, এবং এইগুলোর খুব একটা ইম্পর্টেন্স আছে। সেটা আমরা সামনে যাইতে থাকলে তোমরা বুঝতে থাকবা যে পোডোসাইট সেলগুলোর ইম্পর্টেন্সটা কি। তারপর হচ্ছে ক্যাপসুলার স্পেস। তারপরে এখান থেকে কোনো রক্তকণিকা বা প্রোটিন থাকবে না। বাইরের দিকে বলা হয় প্যারাটাল এপিথেলিয়াল স্তর। এগুলো হচ্ছে ট্রান্সপোর্টার। এগুলো হচ্ছে কি? ট্রান্সপোর্টার। এগুলোর কাজ কি? সামনে পাবা। এগুলো হচ্ছে ট্রান্সপোর্টার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে প্লাজমা আসে। সো এখানে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে ধরো এদিক দিয়ে প্লাজমা আসতেছে, এদিক দিয়ে হচ্ছে তোমার প্লাজমা আসতেছে, মানে রক্ত আসতেছে, মানে রক্তের সব উপাদানই আসতেছে, এবং রক্তের বেশিরভাগ পোর্শনই হচ্ছে ওয়াটার বা পানি। ঠিক আছে? সো এখন এই অ্যাফারেন্ট আর্টারিওলের যে ডায়ামিটার বা অ্যাফারেন্ট আর্টারিওলের যে ব্যাস, সেই ব্যাস অ্যাকচুয়ালি ইফারেন্ট আর্টারিওলের ব্যাস থেকে বেশি। খেয়াল করো, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট, এটা হচ্ছে অ্যাফারেন্ট, আর এটা হচ্ছে ইফারেন্ট, এটা হচ্ছে ইফারেন্ট। ইফারেন্ট। তাহলে দেখো, এই অ্যাফারেন্ট আর্টারিওলের যে ডায়ামিটার আছে, সেই ডায়ামিটার বা ব্যাস ইফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার থেকে বেশি। এটা হওয়ার কারণে কি হয়েছে? এইখান দিয়ে রেনাল ধমনী দিয়ে যখন সেইখান দিয়ে ব্লাডটা আসলো, ব্লাড আসার পরে এই দিকে ব্লাডটা জমা হওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। ধরো তুমি এমন একটা পাত্র নিলা, এমন একটা নল নিলা, যে নলটা হচ্ছে ইনিশিয়ালি, যেই নলটার মুখ হচ্ছে তোমার অনেক বড় বা ডায়ামিটার বড়, তারপর হঠাৎ নলটাকে তুমি ছোট করে দিলা। তো দেখা যাবে যে এই দিক দিয়ে যদি তুমি এখন পানি দাও, তখন দেখা যাবে যে পানি আসার পরে এই জায়গায় পানি জমা হওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে, এবং আলটিমেটলি জমা হইতে হইতে পানিটা কি করবে? একটা টাইমে এই যে এই বরাবর একটা ফোর্স দিবে, এই বরাবর একটা ফোর্স দিবে, বা এই বরাবর যদি একক ক্ষেত্রফলের ফোর্স বিবেচনা করি, তাহলে এই বরাবর একটা প্রেসার দিবে, এই বরাবর একটা প্রেসার দিবে। তো ঠিক এই জায়গাটাই ঘটে হচ্ছে এখানে, যে অ্যাফারেন্ট আর্টারিওলের মধ্য দিয়ে অ্যাফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার যেহেতু বেশি এবং ইফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার যেহেতু কম, সো মাঝখানের যে কৈশিক জালিকা আছে মানে গ্লুমেরুলাস, সেই গ্লুমেরুলাসে অ্যাকচুয়ালি রক্তের চাপ বেড়ে যাবে, অর্থাৎ রক্ত এখানে এই বরাবর খুব বেশি প্রেসার ক্রিয়েট করবে, এবং এই বরাবর বেশি প্রেসার ক্রিয়েট করার কারণেই রক্তটা কিন্তু ফিল্টার্ড হবে, বা এখান থেকে হচ্ছে প্লাজমাটা তোমার ফিল্টার্ড হবে। আমি কিন্তু গ্লুমেরুলার ফিল্ট্রেশন পড়াচ্ছি, খেয়াল করো। এখানে যখন আসলো এবং এই যেই প্রেসারটা এখন এই গ্লুমেরুলাসের গায়ে লাগতেছে, এইখানে পানি জমা হওয়ার বা ব্লাড জমা হওয়ার টেন্ডেন্সির কারণে সেই প্রেসারটাকে বলা হবে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার নর্মালি তুমি দেখো, একটা বালতির মধ্যেও যদি পানি রাখো, তখন পানিটা কি করবে? পুরো পাত্রের গায়ে তোমার এরকমভাবে প্রেসার দিবে না। সো এই প্রেসারটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক হাইড্রোস্ট্যাটিক প্রেসার। সো যখন ওকে,
সো খেয়াল করো, যখন এই অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড হচ্ছে তোমার ভিতরের দিকে ঢুকবে, তখন ব্লাডের যেই পানি ওয়াটারি যে পোর্শনটা আছে মানে প্লাজমা আছে, সেই প্লাজমার এই বরাবর গ্লুমেরুলাসের দেয়াল বরাবর তারা একটা প্রেসার দিবে, এবং এই গ্লুমেরুলাসটা কিন্তু কৈশিক জালিকা যেহেতু এগুলো কিন্তু একটু একটু ছিদ্র থাকে, একটু একটু ছিদ্র থাকে, তো সেই ছিদ্র দিয়ে আলটিমেটলি পানি হচ্ছে তোমার ভিতরের দিকে চলে আসবে, পানি হচ্ছে তোমার ভিতরের দিকে চলে আসবে। সো আমরা যদি আগের স্লাইডটা দেখি, আগের স্লাইডটা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। খেয়াল করো, তো এইদিকে যেই তোমার গ্লুমেরুলাস আছে, সেই গ্লুমেরুলাসে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ক্রিয়েট হচ্ছে, এবং এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে রক্তের যে প্লাজমা আছে, সেই রক্তের প্লাজমা আলটিমেটলি এই যে ক্যাপসুলার স্পেসে চলে আসার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে, ক্যাপসুলার স্পেসে চলে আসার কি হচ্ছে, একটা টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে। এবং এইখান দিয়ে তখন যেটা হয়, এইখান দিয়ে নর্মালি যেই প্লাজমাটা আসলো, সেই প্লাজমার কিছু পোর্শন কি করে এইখান দিয়ে তোমার এই ক্যাপসুলার স্পেসে চলে আসে। শুধুমাত্র ওয়াটার আসে না, যেহেতু আমাদের প্লাজমার কিছু কম্পোনেন্ট আছে। প্লাজমার কি কি কম্পোনেন্ট আছে? প্লাজমার কম্পোনেন্ট আছে হচ্ছে তোমার ধরো যে পানি। ওকে, আমি প্লাজমার কম্পোনেন্টটা এই জায়গায় দেখাই। আচ্ছা, রক্তের ফ্লুইড পোর্শন হলো প্লাজমা। এখন এই প্লাজমার মধ্যে কি কি থাকবে? পানি থাকবে। মেন কথা হচ্ছে পানি থাকবে। পানি থাকার পরে আর কি কি থাকবে? পানি থাকার পরে আর কি কি থাকবে? গ্লুকোজ থাকবে। কারণ আমরা জানি যে রক্তের মধ্যে রক্ত দিয়ে আমাদের যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজ বাহিত হয়, তাই না? এবং আমাদের খাবারের উপাদানগুলো কি কি? মেইনলি আমরা খাই হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, তারপর হচ্ছে প্রোটিন। সো কার্বোহাইড্রেটকে যদি আমরা ভাঙি তখন সেখানে আমরা পাই গ্লুকোজ, আর প্রোটিনকে যদি আমরা ভাঙি তখন সেখানে পাই হচ্ছে আমরা অ্যামাইনো অ্যাসিড। সো রক্তের মধ্যে নর্মালি পানি থাকবে, তারপর হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড থাকবে, গ্লুকোজ থাকবে, দ্যাট ইজ নর্মাল। অ্যান্ড আমরা জানি যে রক্তে বিভিন্ন খনিজ লবণও থাকে, দ্যাট মিনস প্লাজমাতে বিভিন্ন খনিজ লবণ থাকে। সো লবণের যদি স্ট্রাকচার দেখো, তাহলে লবণের স্ট্রাকচার হচ্ছে NaCl, এবং যেগুলো পানির মধ্যে দিলে তারা হচ্ছে আয়ন হিসেবে থাকবে। অর্থাৎ তুমি এই প্লাজমার মধ্যে Na+ আয়ন, Cl- আয়নও পাবা। তারপরে আর কি কি আয়ন পাবা? H+ আয়ন, HCO3- আয়ন। সেগুলো তুমি কিভাবে পাবা? দেখো, রক্তের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড আসে, তখন সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের প্লাজমার পানির সাথে বিক্রিয়া করে তোমার H2CO3 প্রোডাকশন করে। সেই H2CO3 পরবর্তীতে ডিসোসিয়েট হয়ে হচ্ছে তোমার H+ এবং HCO3- হিসেবে তোমার কি হয়? ডিসোসিয়েট, মানে H+ এবং HCO3- হিসেবে ডিসোসিয়েশন ঘটে। তাহলে এই যে H+ এবং HCO3- হিসেবে ডিসোসিয়েশন ঘটলো, সেটা রক্তে ঘটলো, রক্তের প্লাজমায় ঘটলো। সো সেইটা আলটিমেটলি আমাদের সেই রক্তের মধ্যে থাকবে। তার সাথে সাথে প্লাজমার মধ্যে আরো কিছু প্লাজমার প্রোটিন থাকবে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন। রক্তের যে সমস্ত প্রোটিন আছে, অ্যালবুমিন, তারপর হচ্ছে তোমার গ্লোবিউলিন, এই সমস্ত প্রোটিন থাকবে। তাহলে এগুলো হচ্ছে রক্তের প্লাজমার উপাদান। যখন সেটা গ্লুমেরুলার ফিল্ট্রেট হিসেবে আসে, খেয়াল করো, যখন সেটা গ্লুমেরুলার ফিল্ট্রেট হিসেবে আসে, এখানে যখন গ্লুমেরুলার ফিল্ট্রেট হিসেবে আসে, তখন মানে এইখানে ক্যাপসুলার স্পেসে যেই ইয়াটা জমা হয়, যেই প্লাজমাটা জমা হয়, সেই প্লাজমাটাকে বলা হয় হচ্ছে গ্লুমেরুলার ফিল্ট্রেট। ঠিক আছে? সো সেই গ্লুমেরুলার ফিল্ট্রেটের মধ্যে H2O আসে, পানিটা চলে আসে, গ্লুকোজও চলে আসে, সব কিছুই চলে আসে। ইউরিক অ্যাসিডও থাকে আমাদের প্লাজমাতে, যেগুলো আসে, যেগুলো আমরা দেখাচ্ছিলাম আগে লেকচারে, যে ইউরিয়া প্রোডাকশন হচ্ছিল আমাদের লিভারে, তারপর সেটা রক্তের মধ্য দিয়ে মানে মধ্য দিয়ে আসতেছিল। সো সেগুলা এই বরাবর চলে আসে। কিন্তু একটা কথা মাথায় রাখবা, যে এই ক্যাপসুলার স্পেসে যেই প্লাজমাটা জমা হইলো, মানে গ্লুমেরুলার ফিল্ট্রেট, সেই গ্লুমেরুলার ফিল্ট্রেটে রক্তের যে কণিকা ছিল, সেই রক্ত কণিকা আসবে না, এবং রক্তের যে প্রোটিন ছিল সেই প্রোটিনটাও আসবে না। অর্থাৎ রক্তের যে কণিকা, সেই রক্ত কণিকা এইখানের গ্লুমেরুলাসেই থেকে যাবে, এবং রক্তের যে সমস্ত প্রোটিন আছে, অর্থাৎ অ্যালবুমিন, গ্লোবিউলিন, সেগুলোও এখানে থেকে যাবে। এখন সেটা কেন? সেটার আনসারটা আগে আমাকে দিতে হবে, যে এটা কেন ঘটতেছে। যে শুধুমাত্র আমাদের যে গ্লুমেরুলার ফিল্ট্রেট আছে, সেই গ্লুমেরুলার ফিল্ট্রেটে কেন রক্তকণিকা থাকে না, এবং কেন কি থাকে না, তোমার মানে প্রোটিন থাকে না, তাই না? তো এখানে আমরা যেই জিনিসগুলো কথাগুলো বলতেছিলাম, সেই কথাগুলো লেখা আছে, যে যখন প্লাজমা আসে তখন এটি কয়েকটি প্রেসারের সম্মুখীন হয়। একটা প্রেসার হচ্ছে যাওয়ার মানে চিকনালি ব্যাক দিকে একটা প্রেসার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আরও কয়েকটা প্রেসার ক্রিয়েট হয়, সেই প্রেসারটা একটু বলি, তারপরে আমি যাব ইয়াতে। আচ্ছা, আরও কয়েকটা প্রেসার ক্রিয়েট হয়, যেটাকে বলা হয় তোমার কলয়েড অসমোটিক প্রেসার। এখন কলয়েড অসমোটিক প্রেসারটা কি সেটা বলি। ধরো এটা হচ্ছে ধরো এফারেন্ট আর্টারিওল। সেই এফারেন্ট আর্টারিওল যাওয়ার পরে এদিকে হচ্ছে কৈশিক জালিকা বিভক্ত হইলো, তারপর হচ্ছে ধরো এটা ইফারেন্ট আর্টারিওল। ক্লিয়ার? এখন আমি কি বললাম, যে এইখানে যে রক্তকণিকা আছে, সেই রক্তকণিকা থাকা যাবে, এবং এইখানে যে প্রোটিন স্ট্রাকচারগুলো আছে, সেই প্রোটিন স্ট্রাকচারগুলো এদিকে থাকা যাবে। এই প্রোটিন স্ট্রাকচার এবং রক্তকণিকা অ্যাকচুয়ালি এই
গ্লোমেরুলার যেগুলো আছে গ্লোমেরুলাসের ছিদ্র দিয়ে তোমার হচ্ছে ক্যাপসুলার স্পেসে আসতে পারবে না, সেটার কজ। ঠিক আছে, তারা হচ্ছে আসতে পারবে না, অর্থাৎ এইটার ভিতরে এখন গ্লোমেরুলাসের ভিতরে আমাদের রক্তের প্রোটিন রয়ে গেল এবং এখানে আলটিমেটলি কি রয়ে গেল, রক্তকণিকা রয়ে গেল। সো এই যে রক্তের প্রোটিন আছে, নর্মালি আমাদের ব্লাডে, আমাদের রক্তের যেই সমস্ত প্রোটিন আছে সেই সমস্ত প্রোটিন নেগেটিভ আয়ন হিসেবে থাকে এবং এই নেগেটিভ আয়ন হিসেবে থাকার কারণে তাদের পানি ধরে রাখার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়। কেন? কারণ খেয়াল করো, আমরা জানি যে পানি হচ্ছে একটা পোলার দ্রাবক, তাই না? সো পোলার দ্রাবক হওয়ার কারণে যখন তুমি এইটার মধ্যে তুমি হচ্ছে একটা পোলার কিছু দ্রব্য দিবা, তখন কি হবে, এইটার পানির যেই নেগেটিভ, ধরো যে পজিটিভ চার্জ যদি দাও, তখন সেখানে কি হবে, পানির যে নেগেটিভ পোলগুলো আছে সেই নেগেটিভ পোলগুলা কি করবে, এইখানে তোমার পজিটিভ চার্জটাকে চারদিক থেকে ঘিরে ধরবে। এদিকে অ্যাকচুয়ালি OH না হয়ে এদিকে নর্মালি আরেকটা H হবে, ওটা মাইনাসটা হবে হচ্ছে এইদিকে, আর এই হাইড্রোজেনটা হবে আংশিক প্লাস, এই হাইড্রোজেনটা হবে আংশিক প্লাস, এটা হবে আংশিক নেগেটিভ। সো আমরা এগুলো ক্লাস 9-10-এ পড়ে আসছিলাম যে এখানে সোডিয়ামটাকে হচ্ছে পানির যে বিপরীত আয়ন, সেই বিপরীত আয়ন অর্থাৎ O মাইনাস আংশিক নেগেটিভ আয়নটা এটা চারপাশে ঘিরে রাখবে। আর এই দিক দিয়ে হচ্ছে Cl মাইনাসকে পানির যেই ইয়াপুল আছে, হাইড্রোজেনের যেই তোমার পোর্শনটা আছে, অর্থাৎ এইদিকে হচ্ছে তুমি জানো যে এইদিকে হচ্ছে আরেকটা হাইড্রোজেন থাকবে যেটা হচ্ছে আংশিক প্লাস থাকবে, আর এদিকে হচ্ছে তোমার অক্সিজেন থাকবে যেটা হচ্ছে আংশিক মাইনাস থাকবে। ঠিক আছে, সো এইখানে পানিটা হচ্ছে ঘিরে রাখবে। তাতে যেটা হবে সেটা হচ্ছে তুমি যখন একটা পানির মধ্যে যখন একটা চার্জড পার্টিকেলস তুমি দিচ্ছ, সেই চার্জড পার্টিকেলস দেওয়ার কারণে সেইখানে ওই চার্জড পার্টিকেলসটা পানিকে ধরে রাখার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে। তো এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে, খেয়াল করো, এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে পানি বের হয়ে আসতে চাচ্ছে, প্লাজমা বের হয়ে আসতে চাচ্ছে, বাট এখানে একটা অপোজিট প্রেসার কাজ করতেছে। সেই অপোজিট প্রেসারটা হচ্ছে এখানের যেই প্রোটিন আছে সেই প্রোটিনের নেগেটিভ চার্জের কারণে। দেখো প্রোটিনের যেহেতু এদিকে নেগেটিভ চার্জ আছে, ধরো এটা হচ্ছে একটা প্রোটিন, যেই প্রোটিনটার নেগেটিভ চার্জ আছে, চারদিকে এই প্রোটিনের নেগেটিভ চার্জ আছে। তো এটার নেগেটিভ চার্জ থাকার কারণে পানির যেই তোমার পজিটিভ যে পোলগুলো আছে সেই পজিটিভ পোলগুলা তোমার এইটাকে ঘিরে ধরবে এবং এইটাকে ঘিরে ধরার কারণে এই পজিটিভ পোল এবং এইখানের তোমার প্রোটিনের যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হবে, একটা আকর্ষণ শক্তি থাকবে এবং এইখান থেকে পানিটা সরে আসতে চাইবে না। দ্যাট মিনস আমাদের গ্লোমেরুলাসে পানিটা হচ্ছে দুইটা ফোর্সের সম্মুখীন হচ্ছে। একটা হচ্ছে পানিটা তার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে সে হচ্ছে বাইরের দিকে চলে আসতে চাইতেছে, বাট এই পানিটাকে বাইরের দিকে চলে আসতে দিচ্ছে না অন্য আরেকটা প্রেসার, যে প্রেসারটা পানিটাকে ধরে রাখতে চাইতেছে, এই জায়গাতে পানিটাকে আটকে রাখতে চাইতেছে। এইটাকে বলা হয়, এই প্রেসারটাকে প্রোটিনের মাধ্যমে যে পানিটাকে ধরে রাখার যেই টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে কলয়েড অসমোটিক প্রেসার। তাহলে দেখো, দ্যাট মিনস এটা যদি পানি হয়, এটা নিচের দিকে চলে আসার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হইতেছে, যেটাকে বলা হয় হচ্ছে তোমার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে পানি বের হয়ে আসতে চাচ্ছে, বাট প্রোটিনগুলো যেহেতু রয়ে গেল, প্রোটিনগুলো উল্টাভাবে পানিটাকে ধরে রাখার ট্রাই করতেছে, যেটাকে বলা হয় কলয়েড অসমোটিক প্রেসার। তাহলে এইখানে নর্মালি আমাদের তাহলে এদিকে যে বুমান্স ক্যাপসুলার যে স্পেস আছে সেই স্পেসে যে পানিটা আসতেছে, যেই প্লাজমাটা আসতেছে, সেই প্লাজমাটা আসতেছে কোন প্রেসারের কারণে? সেই প্লাজমাটা আসতেছে এই দুইটা প্রেসারের সম্মিলিত প্রেসারের কারণে। অর্থাৎ ধরো তুমি একটা বস্তুর উপর এই বরাবর 10 নিউটন বল দিলা আর এই বরাবর তুমি 3 নিউটন বল দিলা, তাহলে এই বস্তুটার উপর কত নিউটন বল কার্যকর হলো? 7 নিউটন বল কার্যকর হলো। তাহলে খেয়াল করো, বল মানেই তো হচ্ছে তোমার ফোর্স, তাই না? একক ক্ষেত্রফলের উপর তুমি যতটুকু বল দিবা সেটাকেই তো প্রেসার বলা হয়, তাই না? সো এখানে খেয়াল করো যে এইখানে পানিটা তার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে, এটা হচ্ছে ধরো পানি, এই মানে সবুজ যে গ্রিন যে লাইনটা সেটা হচ্ছে পানি। এই পানিটা কি করতেছে? তার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে সে হচ্ছে তোমার বুমান্স ক্যাপসুলার স্পেসে চলে আসতে যাইতেছে, বাট এখানে কলয়েড অসমোটিক প্রেসার কি করতেছে? তারে ধরে রাখার ট্রাই করতেছে। দ্যাট মিনস এই যে পানিটা যেটা পরিস্রাবণ হচ্ছে, পানিটা যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেট হচ্ছে, সেটা এই দুইটা প্রেসারের সম্মিলিত প্রেসারের কারণে হচ্ছে, এবং যেটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার মানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাইনাস কলয়েড অসমোটিক প্রেসার। অর্থাৎ এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে, দেখো এই দুইটা ফোর্স যেহেতু অপোজিট, সো হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে যদি আমি কলয়েড অসমোটিক প্রেসার বাদ দেই, তখন আমি যেই রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। এবং এই ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসারের দরুন কি হচ্ছে, এখানে যে পানিটা আছে সেই পানিটা হচ্ছে তোমার বুমান্স ক্যাপসুলার স্পেসে আসতেছে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখো, যদি
যদি ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসারের পরিমাণ বেশি হয় তখন এদিকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বেশি জমা হবে, আর ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসারের পরিমাণ যদি কম হয় তাহলে এদিকে তোমার ক্যাপসুলার স্পেসে গ্লোমেরুলার ফিল্ট্রেট কম জমা হবে। ঠিক আছে, সো দেখো এদিকে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বাড়ে কোনো কারণে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে এই দুইটার বিয়োগফল অর্থাৎ ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার বাইরে যাবে। সো আলটিমেটলি এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ার কারণে এদিকে বেশি বেশি গ্লোমেরুলার ফিল্ট্রেশন ঘটবে। আর যদি কলয়েড অসমোটিক প্রেসার বাইরে যায় তখন এটার বিয়োগফলের মান কমে যাবে। সো কমে যাওয়া মানে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসারের মান কমে যাওয়া, অর্থাৎ এখানে কলয়েড অসমোটিক প্রেসারের মান বেড়ে যাওয়া মানে এটা পানিটাকে বেশি ধরে রাখার ট্রাই করতেছে, অর্থাৎ কম পরিমাণ পানি এখানে তোমার ক্যাপসুলার স্পেসে এসে জমা হবে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে কম হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে যদি বলে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন কিসের উপর ডিপেন্ড করে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ডিপেন্ড করে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসারের উপর। ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার মানে কি? হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাইনাস কলয়েড অসমোটিক প্রেসার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাবো যেটাতে, সেটা হচ্ছে যে আমরা বলতেছিলাম যে এখানে যে প্রোটিন যে অণুগুলা, সেই প্রোটিন অণুগুলা আলটিমেটলি নেগেটিভ চার্জ হিসেবে থাকে আমাদের রক্তে। কিন্তু প্রোটিন অণুগুলা কেন নেগেটিভ চার্জ হিসেবে আমাদের রক্তে থাকে সেটা আমাদের জানা দরকার। প্রোটিন অণুগুলা তো পজিটিভ চার্জ হিসেবেও থাকতো। এই কোয়েশ্চেনটার আনসার কেন আমি চাচ্ছি সেটার কারণ হচ্ছে আমার এইখানের যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রের তুলনায় অ্যালবুমিন এবং গ্লোবিউলিনের আকার অনেক ছোট। অর্থাৎ ধরো এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের একটা ছিদ্র এবং আমাদের রক্তকণিকার আকার হচ্ছে এতটুকু। তো রক্তকণিকার আকার এই গ্লোমেরুলাসের ছিদ্র থেকে বড়। সো নর্মালি এই ছোট ছিদ্র দিয়ে এই বড় রক্তকণিকাটা বের হয়ে আমাদের যে ক্যাপসুলার স্পেস, সেই ক্যাপসুলার স্পেসে এসে জমা হইতে পারে না। কিন্তু আমাদের যে প্রোটিন আছে সেই প্রোটিনের আকার এই ছিদ্র থেকে ছোট। সো প্রোটিনটা ইজিলি পারত এই ছিদ্র দিয়ে বের হয়ে চলে আসতে, কিন্তু প্রোটিনটা বের হয়ে আসে না। সেটার কজ কি? সেটার কজ জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে হচ্ছে জুইটার আয়ন কাকে বলে। এদিকে খেয়াল করো। সো নর্মালি এটা হচ্ছে ধরো একটা অ্যামিনো অ্যাসিড, মানে আমরা তো জানি যে প্রোটিন ফর্ম হয় কি দ্বারা? প্রোটিন হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তাই না? পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মানে কি? এমন একটা অ্যাসিড যেখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 হবে, NH2, যেখানে হচ্ছে তোমার এমিন গ্রুপ এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ দুইটাই থাকবে। সো এটা যেহেতু একটা অ্যাসিড হওয়ার কারণে কি হবে, এখানের COOH থেকে একটা, এটা যেহেতু অ্যাসিড গ্রুপ, এখান থেকে একটা হাইড্রোজেন H+ হিসেবে রিলিজ হয়ে যাবে। এবং এখান থেকে যখন একটা হাইড্রোজেন H+ হিসেবে রিলিজ হয়ে যাবে তখন এদিকে যে নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে একজোড়া, সেই একজোড়া মুক্তজোড় ইলেকট্রন কি করবে, এই হাইড্রোজেনের সাথে, খেয়াল করো, এই হাইড্রোজেনের সাথে হয়তো তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এবং আলটিমেটলি আমরা যেই একটা ফর্ম পাবো সেই ফর্মটা হচ্ছে CH3C দেন H দেন হচ্ছে তোমার এখানে হচ্ছে NH3, N এর উপর প্লাস। N এর উপর কেন প্লাস? কারণ N কি করছে, তার যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন এই হাইড্রোজেনের সাথে শেয়ার করছে। অর্থাৎ এটা সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হয়, নর্মাল সমযোজী বন্ধনে কি হয়, একটা করে দুইজনে ইলেকট্রন দেয়, তারপরে শেয়ার হয়। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনে একজনেই দুইটা ইলেকট্রন দেয় এবং তারা শেয়ার করে। দ্যাট মিনস সেখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন ইলেকট্রন দাতা হিসেবে কাজ করতেছে আর একজন ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করতেছে। সো একজন যেহেতু ইলেকট্রন দিয়ে দিতেছে, সো সেটাকে বলা হয় পজিটিভ। সো দ্যাটস ওয়াই এখানে নাইট্রোজেনটাকে পজিটিভ আকারে দেখানো হয়েছে। এবং এখানে কি হয়, COO এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন H+ আকারে চলে গেছে, সো এটা থাকে হচ্ছে মাইনাস আকারে। সো দেখো এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং এই অ্যামাইনো অ্যাসিডটাতে এখন একই সাথে পজিটিভ এবং নেগেটিভ আয়ন এক্সিস্ট করতেছে। সো এই অ্যামাইনো অ্যাসিডে যদি একই সাথে পজিটিভ এবং নেগেটিভ আয়ন এক্সিস্ট করে তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার জুইটার আয়ন। এই জুইটার আয়নকে যদি তুমি অ্যাসিডিক সলিউশনে রাখো তখন সেটা পজিটিভ চার্জ হিসেবে আচরণ করবে, পজিটিভ পার্টিকেল হিসেবে আচরণ করবে। এবং এই জুইটার আয়নকে যদি তুমি বেসিক সলিউশনে রাখো বা ক্ষারীয় দ্রবণে রাখো তখন সেটা নেগেটিভ চার্জড পার্টিকেলস হিসেবে থাকবে। কিরকম? ধরো এই একটা জুইটার আয়ন, এই অ্যামাইনো অ্যাসিডটাকে এখন তুমি কি করলা, এমন একটা পাত্রে রাখলা যেই পাত্রটার পিএইচ, যেই পাত্রে অন্য একটা দ্রবণ আছে যেটার পিএইচ হচ্ছে তোমার লেস দেন 7। দ্যাট মিনস ধরো লেস দেন 7 মানে ধরো পিএইচ হচ্ছে 5। পিএইচ 5 মানে হচ্ছে এখানে যে সলিউশনটা আছে সেই সলিউশনটা হচ্ছে অ্যাসিড মানে সেখানে H+ আয়নের আধিক্যতা বেশি। সো
তুমি যখন এই H প্লাস আয়নের আধিক্যতা বেশি যুক্ত একটা সলিউশনে এই ইয়াটাকে রাখলা, তখন কি হবে, এইখানের যে H প্লাস আছে সেই H প্লাস এখানের যে নেগেটিভ চার্জ সেই নেগেটিভ চার্জটাকে খাইয়ে দিবে। সো এখানের যে H প্লাস পজিটিভ চার্জ, এখানের যে নেগেটিভ চার্জ সেটাকে যদি নিউট্রাল করে দেয়, তখন এখানের পজিটিভ চার্জ খেয়াল করো, এখানে নেগেটিভ চার্জ কী হলো, এখানে নেগেটিভ চার্জ নিউট্রাল হয়ে গেল। আর এখানে এই H প্লাসটা কী করলো, এখানে H হিসেবে গিয়ে বৈশা পড়লো। তখন দেখো এটার মধ্যে বাকি আছে শুধুমাত্র তোমার একটা চার্জ, সেটা হচ্ছে পজিটিভ চার্জ। দ্যাট মিনস আমি বলতে পারি যে জুইটার আয়নকে যখন আমরা অ্যাসিডিক সলিউশনে দিব, তখন জুইটার আয়ন পজিটিভ পার্টিকেল হিসেবে কাজ করবে। কিন্তু সেই জুইটার আয়নকে যদি আমি কি করি ভাইয়া, জুইটার আয়নকে যদি আমি বেসিক সলিউশনে দিই, বেসিক সলিউশন মানে ক্ষারীয় সলিউশন, অর্থাৎ এমন একটা সলিউশন যে সলিউশনের pH ইজ গ্রেটার দেন 7। সো pH গ্রেটার দেন 7 মানে ওইখানে ক্ষারীয় সলিউশন, মানে এখানে OH মাইনাস আয়নের আধিক্যতা বেশি। এখানে এখন আমরা কি করলাম, একটা CH3C, দেন হচ্ছে তোমার H, দেন হচ্ছে তোমার NH3 এটা প্লাস, দেন হচ্ছে COO মাইনাস, এটা দিয়ে দিলাম। সো এটাকে যখন এদিকে দিব তখন কি করবে, খেয়াল করো, বেসিক সলিউশনে দেওয়ার কারণে কি হবে, এখানের যে OH মাইনাস আছে, সেই OH মাইনাস কি করবে, এখানে যে পজিটিভ চার্জ আছে সেই পজিটিভ চার্জকে এসে খাইয়ে দিবে। কিরকমভাবে পজিটিভ চার্জকে খাইয়ে দিবে, এখানে যে OH মাইনাস আছে সেই OH মাইনাস কি করবে, এখানের একটা হাইড্রোজেন H প্লাস আকার যে হাইড্রোজেনটা আসছিল সেই H প্লাসটাকে সে নিয়ে নিবে। অর্থাৎ আলটিমেটলি আমরা মলিকুলসটাকে পাবো হচ্ছে এরকম, CH3 দেন C, দেন হচ্ছে H, দেন হচ্ছে এদিকে পাবো আমরা আগের NH2, আর এদিকে পাবো হচ্ছে COO মাইনাস। এটাকে নিউট্রাল করার জন্য কোনো পজিটিভ চার্জ এক্সিস্ট করতেছে না বেসিক সলিউশনে। অর্থাৎ এখন এই জুইটার আয়নটাকে আগে দুইটা চার্জ ছিল, কিন্তু এখন শুধুমাত্র নেগেটিভ চার্জ এক্সিস্ট করতেছে। ঠিক আছে। সো আমাদের বডিতে যে সমস্ত প্রোটিন থাকে সেই সমস্ত প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, তাই না? সেই সমস্ত প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। সো এই অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রত্যেকটাই হচ্ছে এরকম জুইটার আয়ন হিসেবে থাকে, অর্থাৎ সেটাতে ইনিশিয়ালি পজিটিভ এবং নেগেটিভ চার্জ একই সাথে থাকে, কিন্তু সেটা যদি আমাদের ব্লাডে বা রক্তে আসে তখন সেটা নেচার চেঞ্জ হয়ে যায়। তোমরা জানো যে আমাদের রক্তের pH হচ্ছে 7.35 থেকে 7.45, যেটাকে অ্যাভারেজ ধরা হয় 7.4। অর্থাৎ আমাদের রক্ত হচ্ছে কিছুটা ক্ষারীয় বা কিছুটা বেসিক সলিউশন। সেই বেসিক সলিউশনে যখন আমরা প্রোটিন দিব, প্রোটিন যেহেতু জুইটার আয়ন হিসেবে ছিল, সো সেই প্রোটিনটাকে আমরা বেসিক সলিউশনে দিলাম। জিনিসটা চিন্তা করো, এটা হচ্ছে বেসিক সলিউশন, এখানে আমরা প্রোটিনটাকে দিলাম যা একটা জুইটার আয়ন হিসেবে এক্সিস্ট করতেছে। সো এই জুইটার আলটিমেট রেজাল্ট কি হবে, সেটা এখন নেগেটিভ চার্জ হিসেবে থাকবে। অর্থাৎ আমাদের ব্লাডে যেই বাড়তি এক্সট্রা যে বেসগুলো আছে সেই এক্সট্রা বেসগুলা কি করবে, এইখানের জুইটার আয়নের যে প্রোটন আছে সেই প্রোটনটাকে খায় ফেলবে, এবং আলটিমেটলি এইখানে যে নেগেটিভ চার্জটা ছিল সেই নেগেটিভ চার্জটা অবশিষ্ট থাকবে। অর্থাৎ প্রোটিনগুলা আমাদের ব্লাড যেহেতু বেসিক সলিউশন, সেহেতু আমাদের ব্লাডে কি হবে, প্রোটিনগুলো নেগেটিভ চার্জ হিসেবে থাকবে। দ্যাটস ওয়াই ব্লাডের পিএইচটা দেখো একটা স্মল রেঞ্জে মেনটেন করাটা খুব জরুরি। সেটার কারণ হচ্ছে যদি রেঞ্জটা চেঞ্জ হয়, 7 থেকে যদি নিচে নেমে যায়, তখন আমাদের বডিতে যে সমস্ত প্রোটিন আছে সকল প্রোটিন তাদের কার্যক্ষমতা হারায় ফেলবে। ক্লিয়ার? তো আমাদের এই কারণে আমাদের রক্তে কি থাকে, আমাদের রক্তে এই প্রোটিনটা কি আয়ন হিসেবে থাকে, নেগেটিভ আয়ন হিসেবে থাকে। এখন কথা হলো যে ভাইয়া ঠিক আছে আমি বুঝলাম সেটা আমাদের রক্তে নেগেটিভ আয়ন হিসেবে থাকে, কিন্তু এই যে আমাদের যে ছিদ্র, গ্লোমেরুলাসের যে ছিদ্র, সেই গ্লোমেরুলাসের ছিদ্র থেকে প্রোটিনের আকার হচ্ছে ছোট, তারপরেও কেন এই প্রোটিনটা আলটিমেটলি এই ছিদ্র দিয়ে বের হইতে পারে না? সেটার জন্য আমাদের আরেকটা স্পেশালাইজড কিছু জানা লাগবে, যেটাকে বলা হয় পোডোসাইট সেল। ক্লিয়ার? যেটাকে বলা হবে পোডোসাইট সেল। আমি সামনের স্লাইডগুলোকে দেখাচ্ছি, খেয়াল করে জুইটার আয়ন সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা নিয়ে নিছো। সো এই ব্যাপারগুলো আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, যখন এটি অ্যাসিডিক সলিউশনে রাখানো হয় তখন নেগেটিভ ড্যাস্ট্রয় হবে এবং পজিটিভ আয়ন হিসেবে থাকবে, অর্থাৎ এরকমভাবে থাকবে, বেসিক সলিউশনে আয়ন হিসেবে থাকবে। খেয়াল করো, এগুলো আমি পড়ায় ফেলছি। সো এই যে আমাদের দেহে যে সমস্ত প্রোটিন আছে সেগুলো হচ্ছে নেগেটিভ আয়ন হিসেবে থাকবে। এখন কথা হলো যে দেখো এটা হচ্ছে রক্তকণিকা, রক্তকণিকা থেকে গ্লোমেরুলাসের ছিদ্র ছোট, তো ছোট হওয়ার কারণে নর্মালি সেটা আসতে পারতেছে না। কিন্তু প্রোটিনের যে আকার, সেই প্রোটিনের আকার কিন্তু এদিকের গ্লোমেরুলাসের ছিদ্র থেকে ছোট ছিল। তাহলে এই ছিদ্রটা এই প্রোটিন থেকে বড় একটা ছিদ্র, সো নর্মালি বের হয়ে যাওয়ার কথা ছিল, বাট বের হয় না। কারণ কি? কারণ হচ্ছে এইদিকে এই যে পোডোসাইট সেল থাকে, আমি বলছিলাম না, এই পোডোসাইট সেলগুলো হচ্ছে নেগেটিভ চার্জ হিসেবে থাকে, নেগেটিভ চার্জ সেল। দ্যাট মিনস পোডোসাইট যে সেলগুলো থাকে সেই পোডোসাইট সেলগুলো হচ্ছে তোমার নেগেটিভ চার্জ সেল।
নেগেটিভ চার্জ সেল, ঠিক আছে। তাহলে এই পোডোসাইট সেলগুলো হচ্ছে কি নেগেটিভ চার্জ সেল। তাহলে এই নেগেটিভ চার্জ সেল হওয়ার কারণে কি হয়, দেখো এইদিকে প্রোটিনটা হচ্ছে নেগেটিভ, এদিকে প্রোটিন হচ্ছে নেগেটিভ, প্রোটিন হচ্ছে নেগেটিভ, এবং এদিকে পোডোসাইট সেল হচ্ছে নেগেটিভ। সো এই প্রোটিনটা যখন আসতে চায় তখন এই পোডোসাইট সেলটা আসতে দেয় না, কারণ পোডোসাইট সেল যেহেতু নেগেটিভ আর প্রোটিন যেহেতু নেগেটিভ, সো প্রোটিন নেগেটিভ আর পোডোসাইট সেল নেগেটিভ হওয়ার কারণে এই নেগেটিভ নেগেটিভ কি করে, তাদেরকে বিকর্ষণ করে, এবং এই বিকর্ষণ করার কারণে প্রোটিন কি করে, এখান দিয়ে তোমার আসতে পারে না, অর্থাৎ ক্যাপসুলার স্পেসে আসতে পারে না, মূত্রের মাধ্যমে বের হয়ে যাইতে পারে না। এইটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। কেন আমি এটা পড়াইলাম, একটা ডিজিজ আছে প্রোটিনিউরিয়া, ডিজিজটার নাম কি প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়াতে কি হয়, এই প্রোটিনিউরিয়া ডিজিজে মূত্রের মাধ্যমে এই ব্লাডের যে সমস্ত প্রোটিন আছে সেই সমস্ত প্রোটিন বের হয়ে যেতে থাকে। এখন তোমাকে যদি আমি বলি যে ভাই দেখো এমবিবিএস এর পরে এখন তুমি পড়তে পারতেছো যে ভাই প্রোটিনিউরিয়ার কজ কি, প্রোটিনিউরিয়ার একটা কজ হচ্ছে যে পোডোসাইট সেলগুলো ডেস্ট্রয় হয়ে যাওয়া। পোডোসাইট সেলগুলো যদি ডেস্ট্রয় হয়ে যায়, খেয়াল করো এই প্রোটিনগুলোকে আটকে রাখার মতো কিন্তু কেউ নাই, প্রোটিনগুলো এখন ইজিলি এখানে পাস করতে পারবে। সো সামটাইমস পোডোসাইট cells can be destroyed, and for the destruction of this podocyte cell the proteinuria happens, অর্থাৎ প্রোটিন কামস টু দ্য ইউরিন, ঠিক আছে। প্রোটিন এই ক্যাপসুলার স্পেসে চলে আসে এবং আলটিমেটলি সেটা মূত্রের মাধ্যমে বের হয়ে চলে যায়। এখন তুমি আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো যে ভাই ক্যাপসুলার স্পেসে আমরা দেখতেছিলাম পানি আসতেছিল, তারপরে গ্লুকোজ আসতেছিল, Na+ আয়ন আসতেছিল, Cl- আয়ন আসতেছিল, HCO3- আয়ন আসতেছিল, অ্যামাইনো অ্যাসিড আসতেছিল, ঠিক আছে, এগুলো আসতেছিল। তো ভাইয়া পোডোসাইট সেল হচ্ছে নেগেটিভ চার্জড, Cl- তো নেগেটিভ চার্জ, তাহলে Cl- লজিক্যালি এইখান দিয়ে আসার কথা ছিল না ক্যাপসুলার স্পেসে। ধরো এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস, এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস, এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস, ঠিক আছে। তো এই ক্যাপসুলার স্পেসে এখান দিয়ে ধরো যে উপাদানগুলো আসতেছে, তাহলে এই প্রোডুসার সেল যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে Cl- বা HCO3- তো এই দিক দিয়ে আসার কথা ছিল না, কারণ এটা প্রোডুসার সেল হচ্ছে নেগেটিভ আর এখানে Cl- হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভকে রিপিল করলো, তাহলে আমরা ক্যাপসুলার স্পেসে লজিক ছিল ক্যাপসুলার স্পেসে আমরা কোনো নেগেটিভ চার্জ পার্টিকেলসই পাবো না। বাট একটা জিনিস চিন্তা করো, এখানে যে Cl- আছে সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাটম, সিঙ্গেল আয়ন, সিঙ্গেল চার্জ। But a protein is a polymer of amino acid. Protein is a polymer of amino acid, অর্থাৎ প্রোটিনের মধ্যে হাজার হাজার অ্যামাইনো অ্যাসিড থাকে, হাজার হাজার অ্যামাইনো অ্যাসিড থাকে, হাজার হাজার অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো এই হাজার হাজার যদি অ্যামাইনো অ্যাসিড থাকে, এই সবগুলোর প্রত্যেকটাতে যদি নেগেটিভ চার্জ থাকে, এই প্রত্যেকটার মানে এটার সবগুলোতে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে একটা প্রোটিনের মধ্যে হাজার হাজার নেগেটিভ চার্জ এক্সিস্ট করে, হাজার হাজার নেগেটিভ চার্জ এক্সিস্ট করে। অর্থাৎ একটা প্রোটিন মলিকিউলসের মধ্যে হাজার হাজার প্রোটিন তোমার নেগেটিভ চার্জ এক্সিস্ট করে, বাট একটা ক্লোরিনের মধ্যে একটা নেগেটিভ চার্জ এক্সিস্ট করে। সো নর্মালি একটা ক্লোরিন আর পোডোসাইট সেলের মধ্যে যতটুকু বিকর্ষণ হবে, একটা প্রোটিন আর পোডোসাইট সেলের মধ্যে তার থেকে অনেক গুণ বেশি বিকর্ষণ হবে, হাজার গুণ বেশি বিকর্ষণ হবে। সো যেটা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ক্লোরিন এবং এই পোডোসাইট সেলের মধ্যে যেই পরিমাণ বিকর্ষণ বল কাজ করে, সেই পরিমাণ বিকর্ষণ বল এখানের হাইড্রোস্ট্যাটিক প্রেসারকে অতিক্রম করতে পারে না, এবং এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারকে অতিক্রম করতে না পারার কারণে ক্লোরিনের উপর এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাই বেশি ভালোভাবে কাজ করে, অ্যান্ড এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে ক্লোরিন এই বিকর্ষণের বাধাটাকে পার হয়েও সে চলে আসে। খেয়াল করো এখানে যে পার্টিকেলসগুলো আছে সেই পার্টিকেলসগুলোকে আমি কি বলতেছিলাম, যে এই পার্টিকেলসগুলো একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে তারা বের হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ তারা বাহিরের দিকে একটা ফোর্স পাচ্ছে। তাহলে এইখানে ধরো ক্লোরিন মাইনাস Cl- আয়ন হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে বাইরের দিকে বের হয়ে আসার একটা টেন্ডেন্সি পাচ্ছে, এবং এই ক্লোরিনটাকে আবার বিকর্ষণ করতেছে ধরো এইদিকে পোডোসাইট সেল, এই পোডোসাইট সেল লিখা আছে, পোডোসাইট সেল নেগেটিভ, তো পোডোসাইট সেল এটাকে আবার বাইরের দিকে পাঠানোর ব্যবস্থা করতেছে। কিন্তু এখানের এটা হচ্ছে বিকর্ষণ বল, এটা হচ্ছে বিকর্ষণ বল, এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা হাইড্রোস্ট্যাটিক বল। এখানে এই ক্লোরিন এবং এই পোডোসাইট সেলের মধ্যে যেই পরিমাণ বিকর্ষণ বল এক্সিস্ট করে, তার থেকে বেশি এক্সিস্ট করা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা হাইড্রোস্ট্যাটিক ফোর্স। সো তার থেকে বেশি হাইড্রোস্ট্যাটিক ফোর্স কাজ করার কারণে এখানে ক্লোরিনটা কি করে বের হয়ে চলে আসে। কিন্তু এখানে যদি তুমি Cl- না রেখে যদি একটা প্রোটিনকে রাখো, তখন এদিকে ধরো যে জাস্ট এদিকে Cl- না দিয়ে এদিকে জাস্ট একটা প্রোটিন দিব, তো একটা প্রোটিন, জাস্ট প্রোটিন,
সো প্রোটিন রাখো, তখন এই প্রোটিনের মধ্যে অনেকগুলো নেগেটিভ চার্জ আছে। এই অনেকগুলো নেগেটিভ চার্জ থাকার কারণে এদিকে যে বিকর্ষণ বলের মান অত্যধিক হয়। তখন যেটা হয় সেটা হচ্ছে এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে এই বিকর্ষণ বলের মান বেশি হয়। বেশি হওয়ার কারণে নেট ফোর্স হিসেবে কাজ করা হচ্ছে ভিতরের দিকে, অর্থাৎ ভিতরের দিকে নেট ফোর্স হিসেবে কাজ করা হচ্ছে ভিতরের দিকে, যে কারণে এটা বের হয়ে আসতে পারে না। ক্লিয়ার? সো লজিক্যালি Cl- এবং HCl- আসতে পারে, বাট প্রোটিনটা হচ্ছে কি করতে পারে না, আসতে পারে না। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ছিল সেই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের সবগুলা লজিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই তিনটা পদ্ধতির মাধ্যমে মূত্র তৈরি হয়। প্রথমটাকে বলা হয় অতি পরিস্রাবন বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন। সেই অতি পরিস্রাবন বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন সম্পর্কে। টিউবুলার রিঅ্যাবজর্পশন মানে কি? যখন এদিকে H2O, গ্লুকোজ, Na+ এগুলো আসলো, তখন এদিকে মোটামুটি 125 সেন্টিমিটার কিউব বা 125 মিলিলিটার তোমার কি হলো, এদিকে প্লাজমা জমা হয়েছে প্রতি মিনিটে, এভরি মিনিট, প্রতি মিনিটে কি হয়, 1 মিনিটে কি হয়, 125 মিলিলিটার প্লাজমা এদিকে জমা হয়। একটা জিনিস মাথায় রাখো, এই 125 মিলিলিটার প্লাজমা কিন্তু সকল নেফ্রনের সম্মিলিত প্লাজমা, ঠিক আছে, নট সিঙ্গেল প্লাজমা। তো এখানে সকল নিউরনে কতটুকু জমা হলো, 125 সেন্টিমিটার কিউব এখন, বা 125 মিলিলিটার প্লাজমা জমা হলো। তো এখানে 125 মিলিলিটার প্লাজমা জমা হইলে, খেয়াল করো, এই প্লাজমাটা যখন এই দিক দিয়ে যায় তখন এখানের 124, ওকে, না 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 নো নো নো, এখানে কি করে 125 মিলিলিটার প্লাজমার মধ্যে 124 মিলিলিটার প্লাজমায় আবার এই পেরিটিউবুলার ক্যাপিলারিতে ব্যাক করে, অর্থাৎ রক্তে ব্যাক করে, 124 ব্যাক করে। দ্যাট মিনস প্রতি মিনিটে মূত্র তৈরি হইতেছে হচ্ছে 1 মিলিলিটার। এবং এই যে এখানের 100% গ্লুকোজ, 100% অ্যামাইনো অ্যাসিড, 65% ওয়াটার, 50% ইউরিয়া কি করে এখান থেকে একেবারে আবার রক্তে ব্যাক করে। এখন কেন ভাইয়া 100% গ্লুকোজ এবং 100% অ্যামাইনো অ্যাসিড রক্তে ব্যাক করলো? তুমি কখনোই চাইবা না তোমার বডিতে যে সমস্ত গ্লুকোজ আছে, যারা ক্র্যাফট সাইকেলের মাধ্যমে তোমাকে এটিপি দিচ্ছে, তারা মূত্রের মাধ্যমে বের হয়ে চলে যাক। কারণ এই পুরো সিস্টেমটা ডেভেলপ করছে যাতে সেখান থেকে ওয়েস্ট পার্টিকেলসগুলো বা বর্জ্য পদার্থগুলো বের হইতে পারে। ক্লিয়ার? তো দ্যাটস ওয়াই 100% গ্লুকোজ এখানে রিঅ্যাবজর্বড হয়, আবার ব্লাডে ব্যাক করে। 100% অ্যামাইনো অ্যাসিড আবার ব্লাডে ব্যাক করে, বিকজ দিস অ্যামাইনো অ্যাসিড দিয়ে তুমি কি করতে পারবা, সেখান থেকে তুমি গ্লুকোনিওজেনেসিস ঘটাইতে পারবা। অ্যান্ড 65% ওয়াটার ব্যাক করে, বাকি 35% মূত্র তৈরিতে সহায়তা করে, 50% ইউরিয়া ব্যাক করে। তো এটাকে বলা হয় টিউবুলার রিঅ্যাবজর্পশন, অর্থাৎ টিউবিউল থেকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে সেটা রিঅ্যাবজর্বড হচ্ছে। এবং এই রিঅ্যাবজর্পশনের যে ধরন, সেই রিঅ্যাবজর্পশনের ধরনের মধ্যে সোডিয়াম এবং গ্লুকোজ কো ট্রান্সপোর্টের মাধ্যমে সেখানে হচ্ছে তোমার রিঅ্যাবজর্বড হয়। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট মানে কি? মানে হচ্ছে এখানে একটা পাম্প থাকে, যে পাম্পটার একটা জায়গায় হচ্ছে সোডিয়াম বসে এবং আরেকটা জায়গায় গ্লুকোজ বসে। এই সোডিয়াম এবং গ্লুকোজ বসলে এই পাম্পটা ফ্লিপ করে। পাম্পটা কি করে? ফ্লিপ করে, ব্যাক করে। তাহলে ফ্লিপ করলে কি হয়, ভিতরের দিকে এখন তোমার সোডিয়াম চলে আসে অ্যান্ড গ্লুকোজ চলে আসে। তারপরে এই সোডিয়াম এবং গ্লুকোজ দুইটাই কি করে, এখন তোমার এই ইয়াতে রক্তে ব্যাক যায়। বুঝতে পারছো ব্যাপারটা? এই রক্তে কি করে, ব্যাক যায়। তো খেয়াল করো, তার মানে এই জিনিসটার একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সকে আমি বলি, ধরো যখন তোমার ইয়া হয়, কি বলে, মানে ডায়রিয়া টাইপের কিছু হয় বা পাতলা পায়খানা হয়, তখন কি হয়, বডি থেকে পানি বের হয়ে যেতে থাকে। নট অনলি পানি, বডি থেকে তোমার মেনলি সোডিয়াম, পটাশিয়াম আয়নগুলো তুমি হারাইতে থাকো। এখন যখন তোমাকে স্যালাইন দেওয়া হয়, তখন দেখবে স্যালাইন দেওয়া হইলে স্যালাইনের মধ্যে সামটাইমস কিছুটা দেখা যাবে যে স্যালাইন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্যালাইন? স্যালাইনের ডেফিনেশন হচ্ছে যে তোমার সলিউশন অফ সল্ট ইজ কল্ড স্যালাইন। বাট আমরা যে সমস্ত স্যালাইন খাই তার মধ্যে দেখা যায় যে কিছু পরিমাণ গ্লুকোজ দেওয়া থাকে, কিছু পরিমাণ গ্লুকোজ। দেখছো না স্যালাইন প্রস্তুতির মধ্যে, খাবার স্যালাইন প্রস্তুতের মধ্যে আমরা ছোটোবেলায় পড়তেছিলাম যে তোমার একটু চিনি দেওয়া লাগে। সেই চিনিটা কেন ইম্পর্টেন্ট? সেই ইম্পর্টেন্সটা হচ্ছে যে এইখানের তুমি যদি শুধুমাত্র সল্ট দাও, শুধুমাত্র সল্ট দিলা, শুধুমাত্র স্যালাইন দিলা, তখন দেখবা যে এখানে Na+টা অ্যাবজর্বড হচ্ছে না, ব্লাডে ব্যাক যাচ্ছে না, সেটা পুরাটা আবার বের হয়ে যাচ্ছে। তোমার হচ্ছে বেশি বেশি সোডিয়ামকে ব্লাডে দেওয়া দরকার, কারণ তোমার ব্লাড সোডিয়াম হারাইতেছে পাতলা পায়খানার মাধ্যমে। সো এইখানে আমরা একটু গ্লুকোজ দিয়ে দিই, কারণ কি একটু গ্লুকোজ দিয়ে দিলে যেই সোডিয়ামটা এখানে যাইতে যাচ্ছিল সেটা গ্লুকোজের সহায়তায় এখন সেটা ব্যাক করে আমাদের রক্তে ব্যাক করে।
অর্থাৎ আমাদের রক্ত সেই সোডিয়াম এবং গ্লুকোজটাকে গেইন করতেছে। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এই প্রসেসটাকে তাহলে এইগুলাকে কি বলা হচ্ছে? টিউবুলার রিঅ্যাবজর্পশন। তাহলে থার্ড পোর্শন হচ্ছে তোমার টিউবুলার সিক্রেশন। টিউবুলার সিক্রেশন মানে কি, এখানে যে টিউবিউল আছে সেই টিউবিউলগুলা এখান দিয়ে তোমার হচ্ছে ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে ইউরিয়া, সেগুলো সিক্রেট করে এবং এগুলা কি করে এই সেলের মাধ্যমে এইদিকে আইসা মূত্রের মাধ্যমে জমা হয়, মানে মূত্রের মাধ্যমে বের হয়। তাহলে দেখো, মূত্র তৈরির 3টা প্রক্রিয়া, একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে হচ্ছে এখান দিয়ে যে প্লাজমাটা আসলো সেই প্লাজমাটা ছাঁকন পদ্ধতির মাধ্যমে বা অতি পরিস্রাবনের মাধ্যমে এখানে এসে জমা হইলো। তারপরে কি টিউবুলার রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশন মানে যতটুকু এদিকে প্লাজমা আসছিল তার 99% কি করে আবার রক্তে ব্যাক করে, সো সেটাকে বলা টিউবুলার রিঅ্যাবজর্পশন। তারপরে হচ্ছে টিউবুলার সিক্রেশন। টিউবুলার সিক্রেশন মানে কি, এদিকে টিউবুলের মধ্যে কিছু জিনিস আবার সিক্রেট হয় যেগুলা এই দিক দিয়ে সিক্রেট হয়েছিল না। ক্লিয়ার? গ্লোমেরুলাসে সিক্রেট হয়েছিল না। সো এগুলো হচ্ছে মূত্র তৈরির কৌশল। তো আজকের লেকচার এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝো তাহলে তোমরা সেটা হচ্ছে তুমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আমি আনসার দিয়ে দেওয়ার ট্রাই করবো। আজকের লেকচারটা দেখার জন্য অনেক থ্যাঙ্কস, বাই।